একটা নতুন দিন, নতুন সকাল আর প্রতিদিন সংসারের নতুন একটা গল্প। প্রবাসে মা হওয়ার পর আমার ছোট্ট ছেলেমেয়ে নিয়ে কাটানো একটা সুন্দর দিনের গল্প আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় ওই 9:30টার মতো বাজে। ইভানকে স্কুলে দিয়ে এসে ইভানের বাবা আমাদের ছোট্ট সোনার ডাইপার চেঞ্জ করে দিয়েছে, ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আর সেই সময় আমি গিয়ে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যেহেতু সোনা খুব ছোট, তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়াই ওকে ফিড করাতে হয়। তাই ভাবলাম যে একটু ওকে ফিড করিয়ে ওর পাপার কাছে রেখে যাব, তারপর আমি আজকে নিজেই রান্না করব। আসলে এই কদিন হয় ইভানের পাপা অল্প অল্প রান্না করছিল, নইলে আমি একবার নেমে ওই ডাল বা তরকারি এরকম কিছু করে দিচ্ছিলাম। তবে 7 দিনের মতো হয়ে গেছে আমি বাড়িতে এসে গেছি, আর এখন বেশ হাঁটাচলা করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তাই এই এসেছি রান্নাঘরে। আজকে ঠিক করেছি রান্নাটা আমি নিজেই করব। তাছাড়া ইভানের পাপায়ের এখন পুরো 2 সপ্তাহ লম্বা ছুটি রয়েছে। ইউকেতে বাবা হলে ওই মোটামুটি 2 সপ্তাহের মতো টানা পেটার্নিটি লিভ পাওয়া যায়। তার জন্য একটা এক্সট্রা সুবিধা বলতে পারেন। তাই ছোট্ট সোনাকে ওর কাছে রেখে আমি ওই সংসারে এদিক ওদিক যা অগোছালো হয়ে রয়েছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন কেন জানি না আমার খুব বেশি পরিমাণে জল তেষ্টা পায়। হয়তো ব্রেস্ট ফিড করাচ্ছি বলেই হবে। তাছাড়া ডক্টরও বলেছিলেন যে আপনি যদি ব্রেস্ট ফিড করান বা এই সময় আপনি যেহেতু অসুস্থ আছেন, নিজেকে খুব বেশি হাইড্রেট রাখার চেষ্টা করবেন, একটু বেশি বেশি জল খাবেন। আর আপনারা তো সবাই জানেন যে স্টোনের জন্য আমি একটু বেশিই জল খাই আজকাল। তো ওই যে একটু কোকোনাট ওয়াটার ছিল, মানে ওই বটলটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই আনানো হয়েছিল। আজকে ভাবলাম যে না, এতদিন তো খাওয়া হয়নি, আজকে এটাকে কেটে একটু কোকোনাট ওয়াটারই খাই। ওই 1 গ্লাস জল খেয়ে এবার ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের সঙ্গে ঠিক করেছি একটু বিউলির ডাল আর পোস্ত করব। পাতলা পাতলা হিং দিয়ে বিউলির ডাল পোস্ত ভাত খেতে আমার যে কি ভালো লাগে। যখন খুব ছোট ছিলাম তখন না এরকম বিউলির ডাল আর পোস্ত দিয়ে ওই 10টার সময় ভাত খেয়ে তারপরে স্কুলে যেতাম। বিউলির ডালের একটা আলাদা গন্ধ আছে জানেন তো, বিশেষ করে হিং মৌরি দিয়ে করলে উফ জমে ক্ষীর। যাই হোক, এই তো বিউলির ডালগুলোকে বেশ ভালো মতো রগড়ে রগড়ে ধুয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ বিউলির ডাল তো একটু শক্ত হয়। যদিও আমি প্রেশার কুকারেই সিদ্ধ করব, তবুও আমাকে একজন ইউটিউবের দিদি বলেছিলেন যে মৌমিতা, চাল ডাল একটু ভিজিয়ে রেখে তারপর রান্না করবে, দেখবে সেটা খুব ভালো হবে। তাই এখন আমি সবসময় চেষ্টা করি এই দুটো জিনিসকে একটু ভিজিয়ে রাখার জন্য। ভাত বসিয়ে ডাল বসিয়ে আমি এসেছি উপরে। ছোট্ট সোনাকে আবার একটু খাইয়ে দিলাম। তাছাড়াও ওর একটু ঘুমও পেয়েছে, তাই ওকে একটু আদর করে ঘুম পাড়িয়ে যাব ঠিক করেছি। তবে ইভানের পাপা বলছে, না তুমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করো না, তাড়াতাড়ি গিয়ে রান্নাবান্না করে নাও। তাই ওকে খাইয়ে দিয়েছি, আর দেখুন না কীরকম পুটপুট করে চেয়ে চেয়ে দেখছে, আবার একটু মুখ জিভ হাত পা সব কিছু নাড়ানাড়ি করছে। আজ আবার আমাদের মিডওয়াইফও আসার কথা আছে। আপনাদের বলেছিলাম না যে ওনারা প্রেগন্যান্সির পর যখন হসপিটাল থেকে ছেড়ে দেয়, তারপরে পরপর 5 দিন বাড়িতে আসে। ওনারা সব ধরনের দেখাশোনা করেন যে বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা মা ঠিক আছে কিনা, মায়ের টেক কেয়ার ঠিকঠাক হচ্ছে কিনা, বাচ্চার টেক কেয়ার ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু। আর এই যে দেখছেন, এটা আমার প্রেস্টিজের প্রেসার কুকার। যখন এখানে এসেছিলাম তখন এটাকে কিনে এনেছিলাম। মানে তখন কিনে আনিনি, কিছুদিন আগেই কিনেছিলাম। তো এটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কারণ এখানে না স্লো কুকার পাওয়া যায়, তবে আমাদের ওখানের মতো প্রেসার কুকার সিটি দেওয়া সেটা একদমই পাওয়া যায় না। তার জন্য এখানে একটা দিদি বলেই দিয়েছিল যে মৌমিতা, মিক্সার গ্রাইন্ডার আর প্রেসার কুকার এই দুটো অবশ্যই নিয়ে আসবে। তো এই দুটোকে নিয়ে এসেছিলাম। তবে এই প্রেসার কুকারের ওই যে সিটির যে অংশটা রয়েছে দেখলেন, ওটা তো প্লাস্টিকের হয়। তো একদিন কি হয়েছে, আমি যেহেতু হট প্লেটে রান্না করি, এই প্রেসার কুকারটা মন ভুলন্ত ঢাকনাটাকে উল্টে দিয়েছি, আর ওই জায়গাটা না গলে পুরো কিরম বিচ্ছিরি মতো খদরা খদরা হয়ে গেছে। তবে ঠিক করেছি কি, যখন ইন্ডিয়া ফিরবো ওটা যদি আলাদাভাবে কিনতে পাওয়া যায় তাহলে আমি একটা কিনবো, না হলে দেখতে কীরকম বাজে লাগে। তবে এত কাজের প্রেসার কুকারটা এত ভালো সিদ্ধ হয়, আমার যে কি মন খারাপ হয়েছে, এত শখ করে কিনেছিলাম। যাই হোক, কি আর করা যাবে,
হয়ে যখন গেছে ওটা আর কিছু করার নেই। আর এখানে আমি অল্প একটু বিনস দিয়ে আলু পোস্ত করব, তবে অল্প একটু পেঁয়াজও দেবো। বেসিক্যালি কি হয়, আমার বাড়িতে ওই মঙ্গলবার দিনই পোস্ত ডাল ভাত হয়। কারণ মঙ্গলবার যেহেতু আমি নিরামিষ খাই, তো ওই দিনকেই ওই পোস্ত, ডাল এই সমস্ত কিছু হয়। তাতে তো আর পেঁয়াজ দেওয়া যায় না। তবে আজ যেহেতু বুধবার রয়েছে, আজকে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত করতেই পারি। তার জন্য এই বিনসগুলোকে ছোট, ছোট টুকরো, টুকরো করে কেটে নেব। আর তারপরে হচ্ছে তোমার অল্প একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আজকে মিডওয়াইফ বলেই গিয়েছিলেন যে ওনারা ওই ৩টে নাগাদ আসবেন ছোট্ট সোনাকে চেক আপ করার জন্য। তাছাড়া ওর এই কদিন কি হচ্ছে, ওকে যখন ছেড়েছিল তখন তো জন্ডিস চেক আপ হয়েছিল। ওনারাও এসে দেখেন ওর কিছু, কিছু জায়গা ওনাদের মনে হয়েছে যে চোখের জায়গাটা একটু হলুদ লাগছে। আমাদেরও মনে হচ্ছে। তার জন্য যিনি আসবেন উনি আজকে ওই ব্লু মেশিন বা ব্লু ফটোথেরাপির যে মেশিন হয় সেরকম একটা ছোট্ট মেশিন নিয়ে আসবেন, যে ওর রেঞ্জ কতটা রয়েছে সেটা দেখার জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ভয়ের কিছু নেই। তাই আজকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি, যে উনি আসবেন, উনি কি বলবেন না বলবেন, ওই মনের মধ্যে একটা খুঁতখুঁতানি হয় না? তবে যদিও ইভানের তো এরকম কিছু হয়নি, ও তো বেশ ভালোই ছিল, ওর জন্ডিসও হয়নি। আর যখন ছেড়েছিল তখনও এরকম কিছু আমরা ছোট্ট সোনার মধ্যে দেখতে পাইনি। তবে আমাদের তো ডক্টরের চোখ নয়, আমরা অত ভালো বুঝি না। ওনারা দেখে হয়তো কিছু বুঝেছেন, তার জন্যই বলেছেন কথাটা। তো সেই নিয়ে একটু মনের মধ্যে চিন্তা চলছে। ওদিকে ইভান তো স্কুলে গেছে। ও আবার কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তবে ও আসার আগেই মিডওয়াইফ বাড়িতে আসবেন। কারণ ইভানের স্কুলের ছুটি হয় ওই ৩:১৫ নাগাদ। আর মিডওয়াইফ বলে গেছেন উনি ৩টে নাগাদ আসবেন। তাই এই দুপুরের খাওয়া-দাওয়া আমি আর ইভানের পাপা আজকে আগেভাগেই সেরে নেব। নইলে তো ইভান এলে তারপরেই আমরা খাওয়া-দাওয়া করি একসঙ্গে। কিন্তু পরিস্থিতি এমনই হয়ে গেছে যে এখন মাঝে মধ্যে ইভানের বাবা বলে যে, "তুমি আগে খেয়ে নাও। তারপর তুমি ছোট্ট সোনাকে দেখবে।" নইলে আমি আবার ওকে বলি, "তুমি আগে খেয়ে নাও। তুমি ছোট্ট সোনাকে দেখবে।" এরকম রদবদল করে বলুন বা পালাবদল করে বলুন, দুজনে মিলে খাওয়া-দাওয়াটাও সেরে নিই। তবে এই পালাবদল তো আবার বেশিদিন চলবেও না। কারণ ইভানের পাপার তো আবার অফিস চালু হয়ে যাবে। ওই যে বললাম না, এখানে ১৪ দিনের মতো প্যাটার্নিটি লিভ পাওয়া যায়। তো বাবা হলে এখানের প্রত্যেকটা মানুষ যারা চাকরি করেন তারা অফিস থেকে ১৪ দিনের জন্য বাবা হওয়ার সুবাদে ছুটি পান। ইভানের পাপাও সেই ছুটিটাই পেয়েছে। তো ওটা আমাদের বেশ ভালোই হয়েছে। তাছাড়া প্রবাস জীবনে ও ছাড়া আমার আছেটাই বা কে বলুন? যা কিছু হচ্ছে দুজনে মিলে একসঙ্গেই সামলাতে হচ্ছে। তার উপরে আবার ইভানও রয়েছে, ওরও তো একটু খেয়াল রাখতে হয়, টেক কেয়ার করতে হয়। ও সবসময় চায় যে এতদিন মাকে সঙ্গে নিয়েছিল, মায়ের পাশে থাকা, মায়ের হাতে খাওয়া সবকিছু একদম ওর একার, একার ছিল। হঠাৎ করে একটু মায়ের থেকে দূরে চলে গেছে, তো সেটাও মাঝে মধ্যে আমার একটু কিরকম, কিরকম লাগে। যতই ওকে আদর করি, বোঝাই, ও এনজয়ও করে ওর বোনের সঙ্গে। তবুও মায়ের মতো আমার আবার জানি না কেন কিরকম মনটা খচখচ, খচখচ করে। তো যাই হোক, এই যে ওদিকে আমি তো আলু, বিন সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প একটু পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব। তবে খুব বেশি কাঁচা লঙ্কা দেব না। যদিও এই যে কাঁচা লঙ্কা দেখছেন এগুলোতে একটুও ঝাল নেই, জানেন তো? ইন্ডিয়ান স্টোর থেকে যখন কাঁচা লঙ্কাগুলো আনি সেগুলো তো বেশ ঝাল থাকে। তবে এখানে ওই কাজের জন্য একদম টেস্কো থেকে এই কাঁচা লঙ্কাগুলো আনা হয়েছে। একদমই ঝাল নেই, তবুও ৪ টে দিলাম, এটলিস্ট গন্ধটা তো হবে। আর পোস্ততে দেখবেন কাঁচা লঙ্কার গন্ধ থাকলে, সরষের তেলের গন্ধ থাকলে কি ভালো লাগে। আমি এক সময় মানে যখন মায়ের হয়তো রান্না করতে দেরি হয়ে গেছে, তখন মা কি করতো বলুন তো? এই যে কাঁচা পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিত। তার সঙ্গে সরষের তেল মাখিয়ে দিত। উফ! সেই মাখানো দিয়ে আমি তো পুরো ভাতটাই শেষ করে স্কুলে যেতাম। কি যে ভালো লাগতো এই পোস্ত বাটা দিয়ে ভাত খেতে। এদিকে সর্ষের তেলের মধ্যে বিনস, আলু, পেঁয়াজ সব ভালোমতো ভেজে নিয়ে আর বেটেছিলাম যে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে বেশ ভালোমতো ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তারপর মিক্সিতে যেটুকু পোস্ত লেগেছিল তাতে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আসলে পোস্ত ছোটোবেলা থেকেই জেনে এসেছি একদম সোনার মতো দাম। এখানেও যে দাম কম সেটা তো নয়। তার জন্য পোস্ত একদম নষ্ট করা যাবে না। মিক্সিতে বলুন, শিলে বলুন, যাতেই লেগে থাকুক না কেন, একদম সোনার মতো চেঁচে, চেঁচে তাকে ধুয়ে তরকারিতেই দেওয়া হতো। তরকারিটা বসিয়ে দিয়ে এই যে ওপরে এসেছি, এসে দেখছি সোনা আমাদের ঘুমোচ্ছে। ইভানের পাপা আবার ওকে ঘুম পাড়িয়ে দরজা, জানলার পর্দা সব কিছু দিয়ে দিয়েছে যাতে ওর ঘুম না ভেঙে যায়। তো এই তো এখান দিয়ে ও ঘুমোচ্ছে, চলুন ওদিকে আমার তরকারিটাও মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই, তারপর বিউলির ডালটাতে একটু হিং ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে ভালো করে সাঁতলে নেব।
আপনাদের সকলের কাছে আমি আমাদের ছোট্ট সোনার জন্য বেশ একটা সুন্দর কিউট ডাকনাম সাজেস্ট করতে বলেছিলাম। আপনারা সকলে এত সুন্দর রেসপন্স করেছেন, এত সুন্দর, সুন্দর নাম দিয়েছেন। সত্যি বলতে আমাদের বেশ কয়েকটা নাম খুব পছন্দও হয়েছে। তাই আমি আর ইভানের পাপাই ঠিক করেছি ওখান থেকেই দুজনে দুটো নাম সিলেক্ট করে সোনাকে ডাকবো। এছাড়া বাড়িতে ডাকনাম তো অনেক রকমই দেওয়া যায়, তাই না? আর আমার মা, বাবা, ওর দাদু সবাই ওকে একটা সুন্দর, সুন্দর নাম দিয়েছে। আমার মা যেহেতু ইভানকে সোনা বলে ডাকে, সেইজন্য আমার মেয়েকে ওনার মা আর কি সোনাই বলে ডাকে। আবার আমার শ্বশুরমশাই আর কি ইভানের দাদু, ইভানকে যেহেতু সোনা বাবা বলে, আবার আমার মেয়েকে সোনা মা বলে। তো এরকম ওর অনেক নাম হয়েছে জানেন তো? তারই মধ্যে ইভি, ইরা, তাথই এই সমস্ত নামগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। দেখা যাক এর মধ্য থেকেই একটা মিলিয়ে ঝুলিয়ে আমরা ডাকনাম ডাকবো। তবে ওর অফিসিয়াল নাম যেটা, সেটা তো আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, কারণ বার্থ সার্টিফিকেটে দেওয়ার দরকার ছিল। তো তার জন্যই আমরা অফিসিয়াল নাম আপনাদের থেকে জানতে চাইনি। আপনাদের মধ্যে একজন বলেছেন, "আমরা এত নাম সাজেস্ট করছি, তোমরা তো এর মধ্যে থেকে কোনো নামই রাখবে না।" ঠিকই বলেছেন। আসলে অফিসিয়াল নাম রাখা সত্যিই আমাদের পক্ষে পসিবল নয়, কারণ সেটা আমরা আগে থেকে ঠিক করে রেখেছি। তবে যেটা রাখা পসিবল সেটাই আমি আপনাদের থেকে জানতে চেয়েছিলাম, যাতে আপনাদের থেকে সাজেশন পেয়ে আমি সুন্দর মতো একটা নাম ওর জন্য রাখতে পারি। তো যাই হোক, এই তো এখানে বিউলির ডালটাতে অল্প একটু হিং, আদা আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। আর দেখুন না, পাতলা, পাতলা ডালটা কি সুন্দর দেখতে হয়েছে, আর রংটাও হয়েছে ভারী সুন্দর। চলুন ডালটাকে নামিয়ে নিয়ে আমরা ৩ জনে মিলে, না আজকে তো আবার ৩ জনে মিলে না, আমি বা ইভানের পাপাই আমরা দুজনে মিলে খেয়ে নেব। তারপর মিডওয়াইফ দেখে চলে যাবার পরে ইভানকে স্কুল থেকে এলে আবার ওকে ফ্রেশ করিয়ে ওকে খাবার খাওয়াবো। তার উপর মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কে জানে মিডওয়াইফ কি বলবে, আমাদের রিপোর্টে কি আসবে এই সব কিছু। তো দেখা যাক কি হয়। চলুন, সমস্ত রান্না হয়ে গেছে। আর এই যে ডালের মধ্যে উপর থেকে একটু মৌরি, এটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। উপর থেকে দেখবেন বিউলির ডালে মৌরির গুঁড়ো দিলে, বিশেষ করে ভাজা মৌরির গুঁড়ো দিলে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে। আমার তো মাঝে মধ্যে মনে হয় একটু আলু ভাতে আর এইরকম বিউলির ডাল গরম, গরম হলেই খাওয়া দাওয়া হয়ে যাবে। সে যাই হোক, এই তো ডাল, পোস্ত সমস্ত কিছু কাঁচের বাটিতে ভালো করে রেখে দিয়েছি। যদিও এখন আমাদের এখানে বেশ ভালো মতো গরম পড়ে গেছে, তার জন্য খাবার-দাবার একটু গরম করে খেতে আর হয় না। রান্না করার পরে বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তবে ইভানের তো আসতে দেরি হয়, তার জন্য এই কাঁচের পাত্রে রাখলে যদি কোনো কিছু ঠান্ডা মনে হয় তাহলে আবার ওকে একটু গরম করে দিতে পারি। তার জন্য এই কাঁচের পাত্রগুলোতেই এখন খাবার-দাবার একটু বেশি পরিমাণেই রাখা হচ্ছে। বিকাল ৩টের সময় মিডওয়াইফ তো আমাদের বাড়িতে এসেছিলেন ছোট্ট সোনাকে দেখার জন্য। তো উনি সমস্ত কিছু চেক করে বললেন সব কিছু ঠিকই আছে এবং ছোট্ট সোনার ওয়েট একটু কমে গেছে, যেটা খুবই স্বাভাবিক। কারণ বাচ্চার জন্মের পরে ওই মোটামুটি ১৪ দিনের মধ্যে বাচ্চার ওয়েট পড়ে, তারপরে আবার বেড়ে যায়। এটা ইভানের সময়ও হয়েছিল, সেটা আমাদের জানা। তবে উনি জন্ডিস চেকআপ করার যে মেশিনটা এনেছিলেন সেটা দিয়ে চেকআপ করার পরে দেখেছেন জন্ডিসের যে মাত্রা থাকা উচিত তার থেকে একটু বেশি আছে। তার জন্য উনি সঙ্গে, সঙ্গে আমাদের বললেন যে, "আপনাদের হসপিটালে রেফার করছি। ওখানে ব্লাড টেস্ট করলে বোঝা যাবে ঠিক কতটা বেশি আছে ওর জন্ডিসটা।" তাছাড়া উনি হসপিটালে ফোন করে বেবির জন্য কেবিন বুক করা, টাইম বুক করা সমস্ত কিছুই করে দিয়েছিলেন এবং আমাদেরও একটা অফিসিয়াল ডকুমেন্টস দিয়েছিলেন, যেটা দেখিয়ে আমরা হসপিটালে এন্ট্রি নেব বা বেবিকে দেখাবো। তো ইভান স্কুল থেকে আসার পরে তাড়াহুড়ো করে ওকে বেশ কিছুটা খাবার খাইয়ে আবার আমাদের পরিচিত এক বন্ধুর বাড়িতে ওকে রেখে এসেছিলাম। কারণ মনের মধ্যে তো উথাল-পাথাল চলছিল, কি হচ্ছে, কি হবে এই আরকি। তো এই যে পা থেকে ওর ব্লাড নিয়ে গেছে। আর ওনারা বললেন আমরা যেন ২ ঘন্টা ওয়েট করি টেস্ট রিপোর্টের জন্য। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে, বা যদি অল্প একটু বেড়ে থাকে তাহলে আমরা ওকে নিয়ে বাড়ি চলে যেতে পারবো। আর যদি ব্লু লাইট থেরাপির প্রয়োজন পড়ে তাহলে ওনারা ওনাকে অ্যাডমিট করে নেবে। তো যাই হোক, মনের মধ্যে কি যে উথাল-পাতাল চলছিল সেটা বলে বোঝানো ভীষণ মুশকিল। তো আমরা প্রায় ২ ঘন্টা নয় ৩ ঘন্টার মতো ওয়েট করেছিলাম। ওনারা বারবার আসছিলেন, আমাদের জিজ্ঞাসা করছিলেন যে আমরা ঠিক আছি কিনা, ভয় পাওয়ার কিছু নেই এই আরকি। তবে মা-বাবার মন সে কখনো কি আর বোঝে? সে তো মনের মধ্যে চলছিল না বাবা রিপোর্টটা যেন ঠিকঠাক আসে, ঠিকঠাক আসে। আর দুপুরবেলা ওই আমরা ১২টা নাগাদ খাবার খেয়েছিলাম। তারপর থেকে এখন প্রায় বিকাল ৬টার মতো বাজে। আমাদের একটুও খাওয়া-দাওয়া বা কোনো কিছুই ভালো লাগছিল না। আমি শুধু অল্প, অল্প করে জল খাচ্ছিলাম। আমি তো ২-৩ বার কেঁদেওছি যে আমার সঙ্গেই কেন এরকম হয়? এই এটা সেটা আরকি।
তো সমস্ত রিপোর্ট ঠিক আসার পরে ইভানের বাবা বলল যে, "চলো একটু বসে কফি চা কিছু খাই।" কারণ মাথা-ফাথা পুরো একদম ধরে রয়েছে। তাই দুজনে মিলে এই যে কজটাতে এসেছি, একটা কফি নিয়েছি। আর এখানের কফিতে তো অ্যাজ ইট ইজ একটু মিষ্টি থাকে না। তো বেশ কিছুটা চিনি দিয়ে এটাকে গুলিয়ে আবার দুজনে মিলে ২ কাপ কফি খেয়ে বাড়িতে এসেছি। আর বাড়ি আসার পর ইভানের পাপা আবার ইভানকে নিয়ে এসেছিল আমাদের বন্ধুদের বাড়ি থেকে। আর উনি তো ইভানকে এত বেশি টেক কেয়ার করে, যত্ন করে, সত্যি বলতে পরিবার থেকে এত দূরে এই সমস্ত বন্ধুরা আছে বলেই আপদে বিপদে ওনাদেরকে পাশে পেয়ে সত্যিই আমরা কৃতজ্ঞ। যাই হোক, এই তো এখন দেখুন না আমার ছোট্ট সোনা পা ছুটছে, এটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আসলে পা থেকে ব্লাড নিয়েছিল তো, আর সেই সময় থেকে আমার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছে যে কখন আমার মেয়েটা একটু পা হাত ছুড়বে, আমি দেখতে পাবো যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। তো যাই হোক, চলুন এই তো আজকের গল্পটা এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন আমাদের ছোট্ট সোনারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা সবাইও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।